থাকুক জেলে থাকুক, ওই অর্থে আমি এর মানে এই না যে আমি তার অপরাধটা বা এই ঘটনাটাকে আমি ছোট মানে ইয়ে করে দেখছি। এখন 32 নম্বর ভাঙার ব্যাপারে আমি একটা কথা বলি আপনাকে। আমি নিশ্চিত করে বলতে পারি, উনিও আমার সাথে একমত হবে, যে 32 নম্বরে যারা গত এই রায়ের দিনে যারা গেছে, তারাও যারা দলের সাথে সম্পৃক্ত না, সাধারণ লোক, এমন কোনো ব্যক্তি ওখানে যায় নাই। কোনো না কোনো রাজনীতির সাথে তারা সম্পৃক্ত। কিন্তু এই জিনিসটা যে অন্যায়, কারো বাড়ি ভাঙাচোরা করা, সেখানে তো বড় বড় রাজনীতি দল আমার দেশে অবস্থিত স্টিল আছে। আমরা জোরালো কোনো বক্তব্য কি দেখতেছি যে কেন 32 নম্বরে হামলা হবে? শেখ হাসিনা যা করছে তার রায়ও হয়েছে, বাড়িটাও ঘুরিয়ে দিছে ফর এক্সাম্পল। তারপরে যারা গেছে কিন্তু তারা কিন্তু দলবিহীন, দলের সাথে সম্পৃক্ত নয় এমন কোনো ব্যক্তি ওখানে যান না, কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত। কিন্তু জোরালো প্রতিবাদ কেন করে না? এক নম্বর, যদি এই 32 নম্বরের পক্ষে জোরালো প্রতিবাদ করে যে এখানে যাওয়া ঠিক হয় নাই, তাহলে তারা ভোটের চিন্তা করে। যেহেতু ভোটের রাজনীতি যারা করে, যে শেখ হাসিনার যদি মৃত্যুদণ্ড আপনি কার্যকর করতে নাও পারেন, তার মতো একজন মানুষ গণভবন ছেড়ে গিয়ে এখন যেখানে আছে, যত রাজকীয়ভাবেই থাকুক, কোথায় গণভবন আর কোথায় তার অবস্থান, এটা মিললে এটা বিশাল একটা এটা আমি এই না যে আমি তার নিন্দা করতেছি, মানে তার পরিণতিটা যদি আপনি চিনেন, সেখান থেকে যদি শিক্ষা নেয় এবং তারপর যদি সামনে আপনি একটা ভালো নির্বাচন আবার চান, তাহলে তাদেরই চিন্তা করা উচিত একটা ভালো নির্বাচন করার মতো পরিবেশ, পরিস্থিতি, প্রশাসন আজকে পর্যন্ত হয়েছে কিনা, সেটা তাদের বিবেচনায় নেওয়া উচিত। এখন আসেন প্রভাব কি? প্রভাবটা হইলেই, মনে করেন এই ইউনূস সরকারের আমলে শেখ হাসিনার মতো একজন শক্তিশালী নেত্রী, যিনি 16 বছর ক্ষমতায় ছিলেন, তার মৃত্যুদণ্ড হইতে পারে, এটা আমার কাছে মনে হয় কেউ চিন্তা করেনি। আমার ব্যক্তিগত ধারণায় চিন্তা করেনি, কারণ আমার দেশের আভ্যন্তরীণ অনেকগুলো ওপিনিয়ন আছে শেখ হাসিনা চলে যাওয়ার পরেও, যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, এটা টু সাম এক্সটেন্ট ওই সরকারের পক্ষে হয়। তারপরে কোনো দল নিষিদ্ধ হবে কি না সেটা আমরা বলবো না, জনগণ বলবে, এগুলা টু সাম এক্সটেন্ট পক্ষপাতিত্ব হয়, মানে তার পক্ষে। 71-এর বড় খুন, সেই বড় খুনে যে এই দলটি জড়িত, সেই দলটি এখন খুব সাড়ম্বরে কথাবার্তা বলে। তারা যে একটি গণহত্যা এবং দেশের জন্মের বিরোধিতা করেছিল, সেই প্রস্তুতি করবার মতো আজকে কেউ নাই। আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন, আপনি জামাতে ইসলামীর হত্যা নিয়ে কেন কথা বলবেন না? এবং আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, সেটা নিয়ে প্রধান উপদেষ্টা যথেষ্ট সাড়ম্বরে বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ। কেন জামাতে ইসলামী? তাহলে কোন যুক্তিতে তারা সহি হয়ে যায়? এরা যে 30 লক্ষ মানুষের মৃত্যুর শহীদ হবার ব্যাপারের সঙ্গে তারা জড়িত, আর আওয়ামী লীগ জড়িত 2000 এর সাথে জড়িত। এখন সংখ্যা দিয়ে মৃত্যুর এই তুলনা করা যায় না। কারণ শেখ হাসিনা নিজেও এখন ডিমোরালাইজড হয়েছেন কিছুটা, কেননা তিনি তো তার দেশের জনগণ, তার সেই সাবেক প্রশাসন বলেন, যাই বলেন, 16 বছর ইয়ে করছেন, তারপরে যাদের সাথে তার অনেক ভালো সম্পর্ক তাদের উপরে নির্ভর করছেন, সব কিছু নির্ভর করে উনি ডিমোরালাইজড হওয়াটা খুব স্বাভাবিক। 1, 2, এই কারণে ওনার সাথে সারাউন্ডিং যারা বাইরে ওনার পাশাপাশি আছেন, তারাও কিন্তু ডিমোরালাইজড হবেন। এবং এইখানে যারা আভ্যন্তরীণ ব্যাপারে, এই দেশের ভিতরে আওয়ামী লীগের কর্মী তো কোটি কোটি আমরা বলি, কয়জন লোক বাইরে গেছে, সবই তো ভিতরে আছে, তারাও হয়তো অনেক স্ট্রাগল করছে, এই বুঝি একটা সুসংবাদ, এই বুঝি একটা সুসংবাদ। তাহলে 5ই আগস্ট একটা ভূমিকম্প হইল আওয়ামী লীগের উপরে, যেটা উনি চলে গেলেন, তারপরের ভূমিকম্পটা যদি আপনি চিন্তা করেন, তাহলে সেটা হলো জাজমেন্ট। এবং এই জাজমেন্টটাকে কিন্তু আমার কাছে মনে হয় আদালত কর্তৃপক্ষ বলেন, সরকার কর্তৃপক্ষ বলেন, তারা খুব চিন্তায় ছিল জাজমেন্টটা জানি প্রতিক্রিয়া কি হয়। সেজন্য কিন্তু 13 তারিখে একটা ডেট উনি দিছিলেন। কি ডেট? যে 13 তারিখে আমরা বলবো, কোর্ট বলছিল যে আমরা কবে রায় দিব। এই 13 তারিখ কিন্তু শাটডাউন না লকডাউন হয়েছিল। সেখানে যে অবস্থাটা হয়েছে, সেটা কিন্তু অ্যাসেস করে ফেলছে যে না, কিছু হওয়ার, বড় কিছু হওয়ার সম্ভাবনা নাই। তাই কিন্তু 17 তারিখ জাজমেন্ট দিছে, মাত্র 4 দিনের ব্যবধানে। এতে কি হচ্ছে আমার মনে হয়, এই রায়টা হওয়ার পর এখানে যারা আভ্যন্তরীণ যারা এখন আছে, তারাও কিন্তু অনেকখানি ডিমোরালাইজড হবেন। প্লাস আমার কাছে এও মনে হয়, সবাইকে তো আমি আননেসারি না জানি খারাপ বলতে পারবো না। রিয়েলাইজেশন যে কারো কারো ভিতরে নাই সেটা নয়, হয়তো তার দলের অনেক কর্মীও হ্যাঁ তার এই কর্মকাণ্ড, যেন মাহবুব ভাইও অনেকগুলো জিনিস বললো যে সব কিছুর জন্য সে দায়ী, এগুলো করা ঠিক হয় নাই। আজকে তার অনেক কর্মীরা হয়তো রিয়েলাইজ করতেছে হ্যাঁ কাজগুলা সঠিক হয় নাই, এবং পাশাপাশি এটা হওয়ায় তারা আরও বেশি ডিমোরালাইজড হয়ে গেছে। প্লাস তার কেউ হয়তো মনে মনে বলবেন, প্রকাশ্যে বলবেন না যে এটা তার জন্য হয়তো প্রাপ্যই ছিল। এখন পার্শ্ব প্রতিক্রিয়া এগুলা যে ওনার সবাই ডিমোরালাইজড হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আর একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আপনি সামনে নির্বাচন,
এখন এই জাজমেন্টটাকে আপনি আপাত দৃষ্টিতে যদি দেখেন, যেহেতু মাঠে এমন কোনো বিশৃঙ্খলা, এমন কোনো কিছু আমরা দেখি নাই, তার মানে টু সাম এক্সটেন্ট একসেপ্ট করুক আর নাই করুক, ওই যে ডিমোরালাইজড হয়ে গেছে। এখন মনে করেন সামনে যে ভোটের রাজনীতিটা হবে, সেই ভোটের রাজনীতিতে আপনার 4 কোটি ভোটার আছে, একদম নতুন তরুণ সমাজ, যেটা আমরা শুনছি, যারা 15 বছর ভোট দিতে পারে নাই, তাদের নিচে বয়স 20, উপরে বয়স 35, এমন সংখ্যা 3.5 থেকে 4 কোটি। এরা কিন্তু আনতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, সিপিবি সহ প্রধান যে 4টি বাম দল, যারা 72-এর সংবিধানের মূল স্তম্ভগুলো সংবিধান সংস্কার থেকে বাদ যাওয়ার কারণে আলোচনা টেবিল থেকে উঠে চলে গেছে, এবং তাদেরকে ফেরত আনবার জন্য কিন্তু কোনো চেষ্টা করা হলো না। আমরা দেখলাম অন্য দলগুলোর তারা আসবে কি আসবে না এটা নিয়ে সরকার খুবই চিন্তিত, কিন্তু এই সমস্ত দল কি বলছে না বলছে তা নিয়ে খুব চিন্তিত নয়। এই বিমাতা সুলভ আচরণ আসলে কি ইঙ্গিত দেয়? কাজে এটা কি করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়? এখন আপনি প্রশ্ন করতে পারেন, আপনিই বললেন শেখ হাসিনা এরকম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আবার আপনিই বলছেন যে শেখ হাসিনার দল কিভাবে নির্বাচন করে। শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া, এটা তো রাজতন্ত্র নয় ভাই, যে ওই পরিবারের ওই ব্যক্তিটি না থাকলে তার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, রাজনীতিতে অংশগ্রহণ করবে। এই দৃষ্টিভঙ্গিটি কি? এই দৃষ্টিভঙ্গিটি হচ্ছে রাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। আমরা একটি নেতাকেই দল হিসেবে মনে করি, তার পরিবারের সদস্যকেই দল হিসেবে মনে করি, এবং এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, যেটা শেখ হাসিনা চাননি। উনি কিন্তু উনার পরিবারের সব লোকজনকে নিয়ে চলে গেছেন। তার কর্মীরা কি তার পরিবারের লোক নন? যদি সত্যিকার অর্থে তিনি গণতান্ত্রিক নেত্রী হতেন, এই কাজটি তিনি করেন কি করে? এবং সেই কারণেই এই প্রশ্নগুলো আমাদের করতেই হবে, যে এই প্রতিহিংসা, উনি বললেন যে আমি স্বীকার করে নিচ্ছি শেখ হাসিনার কিছু ভুল ছিল। আমি স্বীকার করার তো কিছু নাই, আমি শুধু বলছি 72 সাল থেকে গত 54 বছরে সকল রাজনৈতিক দলের হাত রক্তাক্ত। একজন আরেকজনকে খুন করেছেন, এবং এক খুন করার থেকে আবার প্রতিহিংসা থেকে আবার খুনের মামলা হয়েছে, খুনের মামলা থেকে আবার হয়েছে, সবার আগে হয়েছে শেখ হাসিনা তাকে বিএনপি জামাত বলেছেন। আজকে যখন আপনার বিরোধিতা করা হচ্ছে যারা ক্ষমতাবান তাদের, তখন বলা হচ্ছে আপনি স্বৈরাচারীর দোসর, আপনি আওয়ামী দোসর। তার মানে কি? একই তো সেই দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আপনি কোনো কর্তৃত্ববাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কথা বললে আপনি কোনো একটা দোষর হবেন, সেটা এই আমলে ওই আমলেও। কাজে ওই জায়গা থেকে যদি আমরা উঠে না আসতে পারি, আমরা যদি প্রত্যেকের সমমর্যাদা নিশ্চিত করতে না পারি, আপনার 5 ভাই, 2 ভাই চুরি করেছে, আপনি কি আপনার পৈতৃক সম্পত্তি থেকে 2 ভাইকে বঞ্চিত করতে পারবেন? পারবেন না। তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। আওয়ামী লীগের যেই সমস্ত নেতাকর্মীরা পান্ডামির সঙ্গে যুক্ত, খুনের সঙ্গে জড়িত, তাদের আপনি শাস্তির ব্যবস্থা করেন, কিন্তু আপনি নির্বাচনে কেন আওয়ামী লীগকে, কোন যুক্তিতে আপনি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন? এটা কি করে হয়? এবং সেইটা নিয়ে কোনো কথাও বলছেন না আপনি সিদ্ধান্তই নিয়ে ফেলছেন। সিদ্ধান্ত নিলেন কারা? 30টি রাজনৈতিক দল। সেই 30টি রাজনৈতিক দলকে বাংলাদেশের 100 ভাগ মানুষ, বা 90 ভাগ 80 ভাগ, ওখানে 7-8টি দলের বেশি কোনো দলের নামই তো আমরা জানি না, তার দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের নেতার নামও আমরা জানি না। তারা কি বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে ফেলবেন? তারা বাংলাদেশের রাষ্ট্রীয় স্তম্ভগুলো বাদ দিয়ে দেবেন? তারা মুক্তিযুদ্ধ থেকে যেই অর্জিত আমাদের চেতনা, যে আমাদের যে দৃষ্টিভঙ্গি, তারা বদলে ফেলবেন এই কয়েকজন মানুষ বসে? 24-এ যে আন্দোলন হয়েছিল, কোনোবার কি একটিবার কোথাও উচ্চারিত হয়েছিল আমরা মুক্তিযুদ্ধের এই সমস্ত আদর্শ বাদ দিয়ে দেব, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলবো, মাজার ভেঙে ফেলবো, এগুলো বলা হয়েছিল? কেন এই সমস্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো? ধানমন্ডির 32 নম্বর নিয়ে ভাই বললেন যে কেউ কথা বলছে না। কথা বলার রাস্তা কি রেখেছে সরকার? যখন ভাঙচুর হলো, বুলডোজার কি পকেটে করে নিয়ে আসা যায়? আস্ত বুলডোজার এনে 2 দিন ধরে বাড়িটি ভাঙা হলো। এই বাড়িটি কোনো ব্যক্তিগত সম্পত্তি, এটা ইতিহাসের অংশ। একটা দেশের ইতিহাস 2 বছরের হয় না, 5 বছরের হয় না। একটা পরিবারের ইতিহাসই তো হয় 150-200 বছরের, বাপ দাদা পরদাদা। আর একটি দেশের ইতিহাস, এর যে শতাব্দী পরম্পরায় আমাদের যে সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের যে আতুর ঘর, আমাদের যে কৃষ্টি সভ্যতা, সেই সমস্ত কিছু আমাদের ভেঙে ফেলতে হবে। আমাদের এখানে সঙ্গীতের শিক্ষক বাদ দিতে হবে। কেন? আমরা কি উল্টো দিকে হাঁটবো? আমাদের শিশুরা গান গাইবে না? যারা এই সমস্ত নিয়ম কানুন করছে, তাদের সন্তানেরা কিন্তু বিদেশে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, আমাদের সন্তানরা গান গাইতে পারে। মাহবুব আজিজ অনেকগুলো প্রশ্ন রেখে গেলেন। আবু রাজ্জাকে আপনার কাছে প্রশ্ন, বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা মাহবুব আজিজ বলছিলেন, তাতে এই মুহূর্তে যে দলগুলো রয়েছে, ঐক্যমত্য কমিশনে আমরা আলোচনা দেখলাম, সেই আলোচনায় ঐক্যমত্য হলো কিনা সেটাও বলবেন, এবং বিভেদ প্রকট হচ্ছে, এই বিভেদ যদি প্রকট হয় আগামী রাজনীতিতে, অর্থাৎ এই ভোটের রাজনীতিতেও তো প্রভাব পড়বে। আমি তো সেটা আপনাকে বলেই দিয়েছি অলরেডি। ভাই বলছে যে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ক্ষমতায় আনবে, বা যে সরকার ক্ষমতায় আছে তারা বোধহয় সেদিকে টানছে, এরকম ভাইয়ের কথার থেকে আসছে।
আমি যেহেতু এই স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষের শক্তি যাদেরকে মিন করে তাদের কোনো প্রতিনিধি থাকলে এখানে ভালো হইতো। এ বিষয়ে আমি আগেই অনেক কথা বলেছি যে এই স্বাধীনতার পক্ষ বা বিপক্ষ শক্তি যাদেরকে বলি, এটা বললে কি হবে জানেন, বলে যে আমি ওই ট্যাগ আমাকে লাগিয়ে দেবে। বাট ইনফ্যাক্ট আপনি দেখেন যে এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়, এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়েছিল তখন এরশাদ বিরোধী যে তিন দলীয় জোট যারা ছিল, কারা ছিল? তিন দলীয় জোট মানে তিনটা দল কারা ছিল? আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। এরশাদ যে ক্ষমতায় সে কি স্বাধীনতা বিরোধী শক্তি? এই কথা তো আজ পর্যন্ত আসেনি। তাহলে তাকে আপনি উৎখাত করবেন আন্দোলনের, ফাইন, সাথে স্বাধীনতা বিরোধী শক্তি কেন নিয়েছিলেন? সিম্পল কোশ্চেন। তখন কি সে রাজাকার বা তখন কি তার কাছে স্বাধীনতা বিরোধী গন্ধ আপনি পাননি? আবার এদেরকে নিয়ে কিন্তু ক্যাবিনেটও গঠন করা হয়েছে, সেখানে তাদেরকে মন্ত্রীও বানানো হয়েছে। তখন কি তার গায়ের থেকে স্বাধীনতা বিরোধী গন্ধ আসেনি? আবার আপনি যদি আসেন, তাদেরকে অকপটে বিচার করছেন কিন্তু এখন আপনি 5 জনের শাস্তি দেন, 10 জনের শাস্তি দেন, আপনি তো ইনকমপ্লিট রাখতে কেউ বলেনি, তখন কেন 5,000 আসামি হলো না? আপনি তো বিচার 3 বার করতে পারবেন না একটা অপরাধের। আপনি তো পূর্ণ বিচার করেছেন, যদি না করে থাকলে তো আপনার বিচারটাই সঠিক হয়নি। ইভেন আমি বঙ্গবন্ধু হত্যার বিচারেও আমার দ্বিমত আছে। সেটা কোনটা? যারা বঙ্গবন্ধুকে কিল করছে তাদের বিচার আপনি করেছেন, তারপরে স্টেটমেন্ট দিয়েছেন তখনকার আইনমন্ত্রী যে ষড়যন্ত্রকারী যারা ছিল তাদের ব্যাপারে কমিশন হচ্ছে। আরে ভাই, কিলার পাওয়া গেলে তো ষড়যন্ত্রকারী পাওয়া যায়। আপনি কিলার পাইলে সে কিলারই তো বলবে যে আমাকে কে পাঠাইছিল, হত্যা করার জন্য কে পাঠাইছিল, XYZ এর নাম তো আসবে, তারা জীবিত থাকুক কিংবা দেশের বাইরে থাকুক, নামগুলো তো আসবে। তো তাহলে আপনি ওই বিচারটা তো কমপ্লিট করতে পারেননি। কিলার তো অনেক সময় অপরাধী থাকে না, কিলার কিল করছে, কিন্তু ষড়যন্ত্রকারী কনস্পিরেটর। আজকে যেমন এই যে বিচারটা হইলো 2024-এর গণহত্যার যে বিচারটা হইলো, সেই বিচারটায় কি হয়েছে? হুকুমদাতার বিচার হয়েছে। তার মানে হুকুমদাতা একটা ফ্যাক্টর। হুকুমদাতারকে যদি আপনি ধরতে না পারেন, তাহলে তো আবার হুকুম আসতে পারে, ইউ গো অ্যান্ড কিল। ওই কিলার মরে গেছে, কিলার বানাইতে কতক্ষণ লাগে? সুতরাং আমরা যে বলছি স্বাধীনতা বিরোধী শক্তি, আমি তো দ্বিমত করছি না, কিন্তু তাদের বিচারও করলেন, তাদের কিন্তু আন্দোলন করলেন, আবার তাদেরকে মন্ত্রীও বানাইলেন, আবার যারে নামাইছেন 3 দল জোট হইয়া এরশাদের জাতীয় পার্টি, এই পতিত সরকার আবার বিরোধী দল তাদেরকে দিয়ে বানাইছিল, বিরোধী দল থেকে মন্ত্রী বানাইছিল। আমি সভ্য জগতে কোথাও শুনি নাই যে বিরোধী দল থেকে মন্ত্রী থাকে। আবার সেই দলের প্রধান এরশাদ সাহেব ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তো এই রাজনীতি যখন বাংলাদেশে চলমান, সুতরাং এটাকে আমি স্বচ্ছ রাজনীতির কোনো সুযোগ আমি দেখছি না। এবং এই যে টাইম টু টাইম অপোজ করেন, এই জন্য মানুষের কাছে আস্থা, বিশ্বাসযোগ্যতা নাই রাজনীতিবিদদের, এটা হলে আমার কাছে মনে হয়। যেমন আজকে স্বাধীনতা পক্ষের ভাই বলল বিপক্ষের শক্তি, এখনও আমরা এটা টানতেছি। যদি আপনি তাই টানেন, তাহলে আপনি আমাকে বলেন এই মুহূর্তে স্বাধীনতা যারা এখন নির্বাচন করবে তার ভিতরে স্বাধীনতার পক্ষের শক্তিকে আর বিপক্ষের শক্তিকে, নাম্বার 1। নাম্বার 2, যদি স্বাধীনতার বিপক্ষের শক্তির পক্ষেই সরকার থেকে থাকে, তাহলে আমার তো মনে হয় সবার দলমত নির্বিশেষে একটা দাবি তোলা দরকার। সেটা কি? যে এ সরকারের অধীনে নির্বাচন নয়। আপনি জেনে শুনে আমরা এ সরকারের অধীনে নির্বাচনে যাব কেন? ইনি যদি স্বাধীনতার বিপক্ষের শক্তির দিকে থাকেন, প্লাস ইনার যদি নিরপেক্ষতা না থাকে এবং যদি প্রশাসন সেরকম না দেখি, নির্বাচন করার মতো পরিবেশ না দেখি, আমরা কেন? আমাদের তো তাহলে সবার ঐক্যমত্য হয়ে বলা উচিত যে কি এই সরকারের অধীনে নির্বাচন নয়। কিন্তু আমরা তো সেই নির্বাচনের দিকে যাচ্ছি। এর মানে এই না যে আমি নির্বাচন বিরোধী, আমি বলছি কথার আলোকে। আপনি যদি নিশ্চিত থাকেন যে সুন্দর নির্বাচন হবে না এবং স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে এই সরকার কাজ করতেছে, এটা থাকে বলতে দিয়েন, তাহলে তো এই সরকারের অধীনে নির্বাচনটাই আমাদের করা উচিত না, আমি মনে করি। নিশ্চয়ই আপনি যোগ করবেন। জি, আমি বলতে চাচ্ছি যে আসলে এখানে তো আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, করতে পারবো না করব না তা না। আমরা কিছু প্রবণতার ব্যাখ্যা করতে পারি, বিশ্লেষণ করতে পারি যে কে কি করতে চাচ্ছে বা কি করার তার শরীরী ভঙ্গিমায় কি বোঝা যাচ্ছে। যে এই যে সরকারকে তো আমি স্বাধীনতা বিরোধী বলিনি, আমি বলছি এরকম পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে 71-এর যে মুক্তিযুদ্ধের যে আমাদের চেতনাগুলো যেগুলো পাওয়া বাংলাদেশের, সেগুলোর চাইতে বড় হয়ে উঠছে সাম্প্রদায়িক শক্তির উল্লম্ফন।
সেইটা তো স্পষ্ট। তাহলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য যখন ভাঙা হলো সরকারের কি উদ্যোগ, 32 নম্বর ভাঙা হলো সরকারের কি উদ্যোগ? কোথাও কোনো জায়গায় কোনো উদ্যোগ আমরা দেখিনি। আমরা পাকিস্তানের যে শিল্পীদেরকে এখানে আধিক্য দেখছি, কি কারণে দেখছি? হঠাৎ করে পাকিস্তানের সাথে এত মিটিং আমরা কেন দেখছি? এগুলো কি আমরা বলতে পারবো না? এগুলো বলা মানে কি সরকারকে বলা যে তুমি স্বাধীনতা বিরোধী সরকার? তা তো নয়। কেন? তার মানে কি এটা কি সরকার এমনভাবে চেষ্টা করছে এক ধরনের ব্যালেন্স, এখানে আওয়ামী লীগ ভারত প্রীতি বেশি দেখে এখন পাকিস্তান প্রীতি করতে হবে? অথবা জামাতকে নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো না? জামাতকে যে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে কিংবা বিএনপি সরকার গঠন করেছে, এর দায় আমরা নিব কেন? আমরা বলবো হ্যাঁ করেছে, কারণ সবাই আদর্শহীন রাজনীতি করেছে। এই প্রস্তুত আমরা করছি যে কারো কোনো আদর্শ স্পষ্ট নেই, কেউ কোনো দলীয় ম্যানিফেস্টোই প্রকাশ করছে না। জামাতের তো জানানো উচিত যে আমরা জিতলে কি ইসলামিক শরিয়া আইন করবো কিনা, সেটাও তো তারা বলছে না। এবং তাদের তো পরিষ্কার করতে হবে, তাহলে তো কারো হাতই থাকবে না এই দেশে শরিয়া আইন থাকার পরে, যে এই হারে চুরি বেড়েছে। তো সেই জিনিসগুলো তো পরিষ্কার করতে হবে জামাতকে। এবং সেক্ষেত্রে আপনার বিএনপি তাদের যে দফা, যে বিভিন্ন দফার কথা আমরা শুনেছি, তাহলে তারা জিতলে কি পরিস্থিতিতে যাবে সেই বিষয়গুলো তো পরিষ্কার হওয়া উচিত। নানান সময় আমরা নানান কথা বলি। এনসিপি একটি দল, এত কম সময়ের একটি দল, সরকার তাকে যেভাবে উৎসাহিত করে বিএনপি এবং জামাতের পাশাপাশি বসিয়ে দিল। আচ্ছা, দেশে কি বাম রাজনীতি নাই? ভাই যে 80 দশকের কথা বললেন, তখন বিএনপি আর আওয়ামী লীগ আর জামাত শুধু রাজনীতি করেনি, একটা অন্যতম প্রধান দল ছিল বামপন্থী জোট। এবং এই সারা বাংলাদেশের আজকে মুক্তিযুদ্ধের যে 60 দশকের বিকাশ, তার প্রধান চালিকা শক্তি তো বাম রাজনীতি। সেইখান থেকেই তো বাঙালি সংস্কৃতির জাগরণ ঘটেছে 61 থেকে 69-এর গণঅভ্যুত্থান পর্যন্ত। সেগুলো কোথায়? কেন তাদের সাথে কখনোই সরকারকে আমরা আলাপ করতে শুনি না? এই প্রশ্নগুলো করা মানে কিন্তু সরকারকে পাকিস্তানের সরকার বলো না, মুক্তিযুদ্ধের বিরোধিতা বলো না। আমরা বলতে চাচ্ছি এই যে প্রবণতাগুলো, এই প্রবণতাগুলো কি ইঙ্গিত দেয়, কি বার্তা দেয়? বার্তা দেয় যে একটা বিভাজিত সমাজের দিকে সরকার এগোচ্ছে কিনা। অর্থাৎ সরকারের কি মনে আছে তা তো আমরা জানি না। এরকম কি কারো মনের মধ্যে আছে যে আওয়ামী লীগ না থাকলে আমাদের কারো কারোর জন্য খুব ভালো হয়? কারণ আওয়ামী লীগের 40% ভোট আপনি 2009, 2001, 96 এবং 91 চারটি যে গ্রাহ্য নির্বাচন, কমপক্ষে 40-40 দুইটি বড় দলের ভোট। এই 40টি না হলে এটা নিয়েই কিন্তু ভাগবন্টন হচ্ছে আসলে। আপনি শেষ পর্যন্ত আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের এত ভোট থাকলে তারা নির্বাচন করতে ভয় পেয়েছে কেন? ভয় পেয়েছে কারণ তারা ওই ভোটের পরেও তারা মনে করেছে যাবো কেন, যদি কিছু কম পড়ে যায়, বিএনপি যদি এগিয়ে থাকে, আমার দরকারটাকে আমি জোর করে নেই। এটাই তো অগণতান্ত্রিক মানসিকতা। আপনি যদি নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের ভোট নাই, আপনি আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়া করিয়ে দেন, তারা পারলে দাঁড়াক, আপনি লাল কার্ড দেখিয়ে দেন জনগণকে দিয়ে, দেখেন 5% ভোট পেয়েছে আওয়ামী লীগ। কেন এত ভয়? আওয়ামী লীগকে আপনারা এত ভয় পান কেন? তার তো নেতাকেই ফাঁসি দিয়ে রায় হয়ে গেছে। তারপরেও কেন আপনারা এক টেবিলে বসে কথা বলতে পারেন না? কারণ হচ্ছে যে এই যে মানুষগুলো প্রজন্ম পরম্পরায় যে রাজনীতির সঙ্গে জড়িত, তারা কিন্তু অনেক সময় নেতাকে, সেটা চেয়ে বড় কথা আমি কোন ঘরানার, আমার পেছনে কোন রাজনীতির আদর্শটি আছে, সেরকম কিছু মানুষ কিন্তু সমাজে এখনো আছে। সেটা বাম রাজনীতিতে আছে, সেটা বিএনপিতেও আছে, জামাতেও আছে, আওয়ামী লীগেও আছে। অসংখ্য ধন্যবাদ। সময় একদমই শেষ। 2 মিনিট 2 থেকে 3 মিনিট আপনাকে সময় দিচ্ছি। আমি এই সংকটের উত্তরণ তো এখন পর্যন্ত কোনো রাস্তা পেলাম না। আচ্ছা, সংকট উত্তরণের রাস্তা তো কঠিন। ওনার সাথে আমি একটা জিনিস একমত করি, জামাত ইসলামের রাজনীতি সিম্পল একটা জিনিস, যদি বুকে সাহস থাকে বাংলাদেশকে বলুক, যদি বুকে সাহস থাকে, ওনার শরিয়া আইন টেনের ধারধারি না আমরা। বিকজ 90-92% মুসলমানের দেশে আপনি ধর্মীয় কি শিক্ষা